গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সাহিত্য সঞ্চয়নের প্রথম পাঠের অন্তর্গত তৃতীয় অধ্যায় অর্থাৎ লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পটি আমরা পড়ছিলাম, তাই তো? তো গত ক্লাসে জ্ঞানচক্ষু এই গল্পের লেখক পরিচিতি অর্থাৎ এখানে লেখিকা আশাপূর্ণা দেবীর সম্পর্কে আমরা জেনেছি এবং গল্পটাও কিছুটা বিস্তারিতভাবে জেনেছি। তো আজকে সেই জ্ঞানচক্ষু গল্পের পরবর্তী বিস্তারিত আলোচনা পর্ব নিয়ে আমি চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক। তো গল্পটা আমরা কতটা পড়েছিলাম না, আমরা দেখি যে তপন নামে একটি বালক, সে লেখক সম্পর্কে অবগত ছিল বটে, কিন্তু লেখককে কখনো চোখের সামনে দেখেনি। হুম এবং লেখক যে সাধারণ মানুষের মতো হয়ে থাকে, সাধারণভাবেই জীবনযাপন করে থাকে, সেটা তার জানা ছিল না। গল্পে তপনের ছোট মেসো, তিনি নিজে লেখক এবং তাকে তপন চোখের সামনে দেখে তার লেখক সম্পর্কে যা ধারণা ছিল সব ভেঙে যায় এবং লেখক সম্পর্কে সত্যিকারের যে কনসেপ্ট, যে যে ধারণা, সেটাও বুঝতে পারে লেখক আসলে কিরকম হয়ে থাকে। হুম তো যাই হোক, তো তপন যখন জানতে পারে যে লেখক মানে সাধারণ মানুষই হয়ে থাকে, তো সাধারণ মানুষ যেহেতু লেখক হতে পারে, তাহলে তপন কেন নয়? তপন তাই নিজেও গল্প লেখার চেষ্টা করে এবং একটা গল্প লিখেও ফেলে। হুম এবং সেটা গোটা বাড়িতে জানানো হয়। তার ছোট মাসি তার ছোট মেসোর কাছে নিয়ে যায় এবং সবাই জানতে পারে একটা সময়, এবং ছোট মেসো তপনের সেই গল্পটাকে সন্ধ্যাতারা নামক পত্রিকাতে ছাপিয়ে দেবে বলে বলেছেন। হুম এতটুকু আমরা পড়েছিলাম, তাই তো? চলো বাকি অংশটা পড়ে দেখা যাক। তো দেখো, এখানে আছে, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, আর সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেসো বলেন, না না, আমি বলছি তপনের হাত আছে। অর্থাৎ বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, যে বিকেল বেলায় সবাই আহ এক জায়গায় হয় এবং একটা আহ টিফিনের ব্যবস্থা করা হয়। তো চা খাওয়া হয় বা নানান রকম টিফিন খাওয়া হয়। তো সেই বিকেল বেলার চায়ের আড্ডাতে, সেই চায়ের টেবিলে আবার সেই তপনের লেখার কথাটা ওঠে। হ্যাঁ, আর সবাই তপনের গল্প শুনে হাসে, যে যারা শুনেছে আর কি, তপনের গল্প লেখার কথা, সেই কথা শুনে হাসে। মানে যে অতটুকু একটা বাচ্চা, ও কি বা গল্প লিখবে, একটু ঠাট্টা তামাশা করছে। কিন্তু মেসো বলেন, না না, আমি বলছি তপনের হাত আছে। কিন্তু মেসো আহ ওই যে তপনের কাছে যে রতন বা রত্ন, সত্যিকারের রত্ন তো জহুরিই চেনে। তো তাই তার মতে বা তার ভাবনা এটাই যে সে যে লিখছে, তার ছোট মেসো তো লেখক, সেই বা তিনিই একমাত্র বুঝবেন তপনের লেখার গুরুত্বটা। হুম তো সেই মেসোই বলছেন যে, না না, আমি বলছি যে আমি একজন লেখক হয়েই আমি বলছি যে তপনের হাত আছে, যে লেখার হাত আছে। আবার বলছে চোখও আছে। অর্থাৎ আমি আগে কিছু ক্লাসে এটা নিয়ে আলোচনা করেছিলাম যে আহ, সবার দৃষ্টিভঙ্গি আলাদা আলাদা রকমের হয়ে থাকে। হুম যে আমি কোন চোখ দিয়ে দেখছি, মানে আমার মনের চোখ অবশ্যই, যে কিরকম ভাবে আমরা দেখছি, কোন অ্যাঙ্গেল থেকে দেখছি, এটা ম্যাটার করে। তো এখানে আহ ছোট মেসো বলছেন যে তপনের হাত আছে, অর্থাৎ তার লেখার হাত আছে, চোখও আছে, অর্থাৎ তার দৃষ্টিভঙ্গিও আলাদা রকমের। হ্যাঁ, এটা বলতে চাইছেন। নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প লেখে, নয়তো খুন জখম অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এই সব মাল মশলা নিয়ে বসে।
তপন যে সেদিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে। এটা খুব ভালো। ওর হবে। হুম, এটা ছোট মেশো বলছেন কি, যে ছোট মেশোর মতে যে সাধারণ ছেলেমেয়েরা মানে এমনি ছেলেমেয়েরা এই বয়সের আর কি, তখন যে বয়সী সেই বয়সের ছেলেমেয়েরা যদি গল্প লিখতে যায়, তাহলে তারা গল্প লিখতে গেলে হয় রাজা রানীর গল্প লেখে, না হলে খুন জখম অ্যাক্সিডেন্টের গল্প লেখে, অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, যে অনাহারে মৃত্যু, এই সমস্ত রসদ নিয়ে, এই সমস্ত মাল মশলা নিয়ে লিখতে বসে। হুম, তপন কিন্তু সেদিকে যায়নি। হ্যাঁ, তপন সেই রকম ধরনের কোনো গল্প লেখেনি, কোনো রাজারানীর গল্প লেখেনি, কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার গল্প লেখেনি, বা অনাহারে মৃত্যুর কোনো গল্প লেখেনি। সে লিখেছে ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা। যেদিন সে স্কুলে ভর্তি হয় সেই দিনের একটা অভিজ্ঞতা, এবং সেই দিন সে কি অনুভব করেছিল, তার সেই অনুভূতির বিষয়টা নিয়েই আজকে একটা গল্প লিখেছেন। হুম, সেটাই ছোট মেশো বলছেন, যেহেতু বাড়ির বড়রা হাসাহাসি করছে, তাই জন্য এটা খুব ভালো যে আহ তপন যে ওর বয়সী ছেলে মেয়েদের মতো তার ভাবনা চিন্তা নয়, সে সেরকম লেখেনি, সে একটু আলাদা রকম করে লিখলো। সেটা ছোট মেশোর বেশ ভালো লাগলো। হুম, ওর হবে যে না না ভালো, ও ও এগোতে পারবে। এরকম একটা। তারপর তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়। বিহ্বল মানে যে আত্মহারা বোঝায়, বা বিবশ বা বিভোর, যে ও মানে বিশ্বাস করে উঠতে পারছে না যে আমি লিখে ফেলেছি, এবং বাড়ির বড়রা সেটা নিয়ে বলছেন। এমনকি লেখক, যিনি লেখক যাকে সে চোখের সামনে দেখতে পাচ্ছে, হুম, সেই লেখক তার ছোট মেশো, সে নিজেই কথাগুলো বলছেন, বা তিনি নিজেই কথাগুলো বলছেন। তাই তপন একেবারে যেন বিবশ হয়ে পড়ে, সবল দৃষ্টিতে তাই মেশোর দিকে তাকায়, যে অবিশ্বাস্য চোখে আহ, উম, তাকাচ্ছে। তারপর ছুটি ফুরোলে মেশো গল্পটি নিয়ে চলে গেলেন। তারপর সেখানে কয়েকদিন থাকা হলো। তারপর মেশোর কলেজে যখন ছুটি শেষ হলো, তখন মেশো চলে গেলেন শ্বশুর বাড়ি থেকে, এবং যাওয়ার সময় তপনের লেখা সেই গল্পটি নিয়ে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে। কৃতার্থ মানে কি, যে সফল কাম, সিদ্ধ কাম, বা চরিতার্থ, হুম, এরকম অর্থ বোঝায়। তো কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে, অর্থাৎ সে একটা মানে কাজ করে ফেলেছে, শুধু একটু প্রকাশের ব্যাপার। তাছাড়া তার একটা গল্প ছাপা হয়ে যাবে। সে উম, সে নিজেকে মানে সফল ভাবছে, যে আমি লিখে ফেলেছি, আমি সফল হয়েছি, এরকম তার যে ভাবনা, এবং সেই সময়ে তার মনের যে অবস্থা, সেই রকম একটা অবস্থার কথা বলা হচ্ছে। তখন সে কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে, যে আরো একটু সফল কাম হবে। হুম, যে ছাপানো হয়ে গেলেই তবেই যেন তার একেবারে কাজ শেষ, এবং তবেই যেন সে অনেক আনন্দ, অনেক তার একটা বড় ইচ্ছে পূরণ হবে। হুম, সেই রকম একটা মনোভাব নিয়ে, সেরকম একটা মনের অবস্থায় এসে দাঁড়িয়েছে তার, এবং সেভাবেই সে বসে বসে দিন গোনে, যে কবে লেখা বেরোবে। হুম, আচ্ছা, এই কথাটাই ভাবছে তপন রাত দিন। তপন শুধু সেই কথাই ভাবছে, তার লেখার কথাই ভাবছে, যে আমার লেখাটা কবে বেরোবে, কবে ছাপানো হবে। হুম, সেই কথাই ভাবছে দিনরাত। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজেই গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। যে ছোটবেলা থেকেই তো তপন রাশি রাশি গল্প শুনছে। যে ছোট যখন, তোমরাও যখন ছোট ছিলে দেখে থাকবে, শুনে থাকবে,
আহ, মায়েদের মুখে নানান গল্প শুনে থাকবে, ঠাকুমা, দিদা, এনাদের মুখে উম নানান গল্প শুনতে শুনতে উম ঘুমিয়ে থাকবে, তাই না? ঘুমানোর সময় আহ তোমাদের আবদারে তোমাদের ঠাকুমা বা তোমাদের দিদা বা মা অনেক গল্প করে থাকেন। সে রাজারানীর গল্পই হোক বা কোনো ভূতের গল্প হোক বা নিজেদের অভিজ্ঞতা থেকে নিজেদের জীবনের কিছু গল্প হোক, তারা তারা শুনিয়ে থাকবেন তোমাদের, তাই না? তো সেরকম তপনও ছেলেবেলাতে রাশি রাশি গল্প শুনেছে তার মা ঠাকুমা দিদার কাছ থেকে। হ্যাঁ, আর এখন বস্তা বস্তা পড়ছে, অর্থাৎ এখন সে তো পড়াশোনা করছে, পড়াশোনার মধ্যে রয়েছে, তাই এখনো সে অনেক গল্প পড়ছে। কাজেই গল্প জিনিসটা যে কি, যে গল্প কি, কাকে বলে গল্প, সে সম্পর্কে তো আর জানতে তপনের বাকি নেই, সে তো জানে গল্প কি। হুম, সেটাই বলছে। তারপর শুধু এইটাই জানা ছিল না, সেটা এমনই সহজ মানুষেই লিখতে পারে। নতুন মেশোকে দেখে জানলো সেটা, যে তপন গল্প কি সেটা জানতো, কারণ সে ছোট থেকে শুনছে, এখন বস্তা বস্তা পড়ছে, তাই গল্প কি সেটা জানে। শুধু এটাই জানা ছিল না যে গল্প যারা লেখেন, হুম, তারা এরকম সাধারণ মানুষ, যে সাধারণ মানুষরাই গল্প লিখে থাকেন, লেখকরা সাধারণ মানুষই, সেটাই কেবল তখন জানতো না। হুম, নতুন মেশোকে দেখে জানলো সেটা। সে তার এই নতুন মেশো যে লেখক, সেটা দেখে সেটা শুনে সে জানতে পারলো যে আচ্ছা, তাহলে লেখক সম্পর্কে তার একটা নতুন ধারণা সৃষ্টি হলো, বা সে একেবারে জানতে পারলো যে লেখক কাদের বলা হয়, কারা লিখে থাকেন, হুম, লেখকরা কেমন হয়ে থাকেন, এরকমটা। তবে আর কে পায় কে তপনকে, যে এই লেখা, গল্প লেখা, এটাতে আহ তপনের খুব ঝোঁক, বা তার বলতে পারো তার মনের ইচ্ছে, হুম, যে সে গল্প লিখবে। এতদিন সে গল্প কি সেটা জানতো, এখন হয়তো এতদিন ভাবতো যে এটা গল্প, কিন্তু গল্প হয়তো যে সে লিখতে পারে না, বা গল্প লেখকরা লেখেন, এবং লেখক হয়তো সাধারণ মানুষ নন, তারা অন্যরকম হয়ে থাকেন, এরকম একটা ভাবনা তার ছিল। তাই এখন যেহেতু লেখক কারা, কাদেরকে লেখক বলা হয়, তা নতুন মেশোকে দেখে যখন জানতে পারলো, তখন আর তপনকে কে পায়? হুম, যে আহ তাকে আর কে ধরে? কারণ সে তো জেনে গেছে সাধারণ মানুষই লেখক, সাধারণ মানুষরাও গল্প লিখতে পারে, তাই আমিও গল্প লিখতে পারি। তাই আহ মানে তপনের উদ্দেশ্যে বলা হচ্ছে আর কি। তাই তপনকে আর কে পায়, সেই জন্যই বলছে। তারপর দুপুরবেলা সবাই যখন নিথর নিথর, তখন তপন আস্তে আস্তে একটি খাতা, হোম টাস্কের খাতা আর কি, বিয়ে বাড়িতেও যেটি মা না নিয়ে ছাড়েননি, আর কলমটি নিয়ে তিনতলার সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এক আসনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। এটা লেখিকা বলছেন তপনের উদ্দেশ্যে। হ্যাঁ, যে সে কিভাবে গল্পটা লিখে ফেললো সেটার একটা গল্প করছেন লেখিকা আশাপূর্ণা দেবী। যে দুপুরবেলা সবাই যখন নিথর নিথর, যে ঠিক দুপুরবেলা সবাই যখন নিথর মানে কি, নিস্তব্ধ, নিশ্চল, অর্থাৎ দুপুরবেলা কি হয় সাধারণত, সবাই খেয়ে দিয়ে আহ যে যার ঘরে বিশ্রাম করে। হুম, এবং সেই সময় ছুটির সময় ছিল, যে গরমের ছুটি পড়েছে স্কুলে কলেজে, তাই বাড়ির বড়রাও বাড়িতে, আহ, সব যে যার ঘুমাচ্ছে, বা নিজের নিজের ঘরে বিশ্রাম নিচ্ছে, এবং বাইরেও প্রকৃতিও যেন নিস্তব্ধ হয়ে থাকে দুপুরের প্রকৃতিটা, কারণ সবাই প্রায় তাদের নিজেদের ঘরে বিশ্রাম নেয়। হ্যাঁ, তো সেই জন্য সবাই যখন নিস্তব্ধ বা নিশ্চল চতুর্দিক, তখন তপন আস্তে একটি খাতা
আহ, আহ, আম, আর কলমটা নিয়ে তিনতলার সিঁড়িতে উঠে গেল। যে যখন দেখছে বাড়ির সবাই নিস্তব্ধ হয়ে আছে, কেউ নেই, সবাই ঘুমাচ্ছে টুমাচ্ছে, তো তখন সে সুযোগ বুঝে তপন আস্তে আস্তে তার একটা খাতা, এবং সেই খাতাটা কিসের খাতা দেখো, খাতাটা তপনেরই খাতা, তার হোম টাস্কের খাতা আর কি। হ্যাঁ, যে সে তো স্কুলে পড়ে, সে তো একটা ছোট বাচ্চা, তো তার স্কুলের যে হোম টাস্কের খাতা সেটা। এবং সে খাতাটা এখানে এলো কি করে দেখো, বিয়ে বাড়িতে এসছে, তবুও তার মা তাকে তার এই হোম টাস্কের খাতা না আনিয়ে ছাড়েননি। যে হয়ে থাকে না, যে তোমরা ধরো কোনো বিয়ে বাড়ি বা কোথাও ঘুরতে গেছো কারো বাড়িতে, তো মায়েরা কি বলে যে আই শুধু গিয়ে ঘুরবি, এতদিন ছুটিতে সব পড়া ভুলে যাবি, আহ, আম, কয়েকটা খাতা নিয়ে নে, নোটস এর খাতা বা দু একটা বই নিয়ে নে, সেখানে গিয়ে একটু একটু পড়বি, তাই তো বলে থাকে তো। এবং বিশেষ করে এটা ছোট বাচ্চাদের আরো বেশি বলে থাকেন মায়েরা। আহ, কারণ বাচ্চাদের স্মৃতিশক্তি একটু কাঁচা হয়, ছোট, তাদেরকে তাদের শিখতে সময় লাগে, এবং সেটাই তাদের ভিত। সেই জন্য খুব বেশি দিন তাদের না পড়িয়ে এমনি রাখাটাও ঠিক নয়। সেই জন্য কি করে থাকেন মায়েরা, কোথাও গেলে একটা খাতা কিংবা একটা বই ব্যাগের খুলে নিয়ে নেয়, যে সেখানে গিয়ে না পড়লেও একটু দেখবে খুলে। তো যাই হোক, এখানে তপনের মাও সেই রকমই করেন, যে বিয়ে বাড়িতে এসছেন তবুও তপনের একটা হোম টাস্কের খাতা না নিয়ে ছাড়েননি, নিয়েই এসেছেন। তো তপন তার সেই হোম টাস্কের খাতা আর একটা কলম নিয়ে তিনতলা সিঁড়িতে উঠে গেল, সেই দুপুরবেলা আস্তে আস্তে। তারপর লেখিকা বলছেন যে আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এক আসনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। এক আসনে মানে কি, এক আসনটা যদি সন্ধি বিচ্ছেদ করা হয় কি হবে, এক যুক্ত আসনে, এক আসনে, বা এক যুক্ত আসন, এক আসন, তাই তো। এক আসনে বসে অর্থাৎ একই আসনে বসে, হুম, বা বলা যায় এক টানা বসে সে একটা আস্ত গল্প লিখে ফেললো। যে কি হয়, একটা বড় গল্প যদি লিখতে যায় কোনো লেখক, কি হয় যে গল্পটা কিছুটা লিখছে, এবং ঠিক আছে থাক, আবার কিছুক্ষণ পর আবার লেখা হবে, কিংবা পরের দিন আবার লেখা হবে বাকিটা। কিন্তু তপন আহ, একটানা বসেই ব্যস্ত গল্প লিখে ফেললো। এক আসনে বসেই, যেখানে বসেছিল একটু নড়াচড়াও করেনি, সেখান থেকে ওঠেও নি, সেখানে বসেই একটা গোটা একটা গল্প লিখে ফেললো ঝটপট। তারপর লেখার পর যখন পড়লো, গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠলো। একই ব্যাপার, এ যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে। হ্যাঁ, তো গল্পটা যখন সে লিখে ফেললো, তারপরে নিজের লেখা গল্প নিজেই একবার পড়লো পুরোটা। পড়ার পরে তপনের গায়ে একেবারে কাঁটা দিয়ে উঠলো। মাথার চুল যেন খাড়া হয়ে উঠলো। এ কি ব্যাপার! হুম এই যে সত্যি হুবহু গল্পের মতোই লাগছে। হুবহু মানে কি, একই রকম, বা একরকম। তো তপন যেন নিজের চোখেও বিশ্বাস করতে পারছে না, যে সত্যিই তো, আমি তো একটা গল্প লিখে ফেললাম। আর পড়ে যে দেখলো যে এটা তো একই রকম, একদম গল্পের মতোই লাগছে। হুম তো সেজন্যই পড়ে তার একেবারে গায়ে কাঁটা দিয়ে গেল, চুল খাড়া হয়ে গেল। হুম তারপর তার মানে সত্যিই একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে। হুম যে আহ, এই যে গল্পের মতোই লাগলো তার পড়ে, একদম হুবহু গল্পের মতো, তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন, যে তপন সত্যি সত্যি একটা গল্প লিখে ফেলেছে। আর তার মানে গল্প লেখে যারা, তাদেরকে কি বলা হয়, যারা গল্প লেখেন তাদেরকে লেখক বলা হয়, তাই তো। তো যেহেতু এখানে তপন নিজে একটা আস্ত গল্প লিখে ফেলতে পেরেছে, তাই তপনকে এখন লেখকও বলা চলে। হ্যাঁ, লেখিকা বলছেন আর কি। তারপর
হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন। আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোট মাসিকেই বলে বসে, ছোট মাসি, একটা গল্প লিখেছি। হুম, তো হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন। ভয়ানক কেন? দেখবে তোমরা তোমাদের মানে যতটা আশা করছিলে তার থেকেও একটা ভালো কাজ করে ফেলেছো। তার ফলে কি হয়, তোমাদের মনের মধ্যে একটা মানে অদ্ভুত উত্তেজনা কাজ করে, যে একটা খুশি খুশি আনন্দে আত্মহারা টাইপের একটা ভালো লাগা কাজ করে, তাই নয় কি? যে বাহ, আমি লিখে ফেললাম এটা, বা এটা আমি করে ফেললাম, মানে একেবারে যেন অসাধ্য সাধন করে ফেলেছি, এরকমটা মনে হয় না? তো তপন যেহেতু একটা গল্প লিখে ফেলেছে, তাকে এবার লেখক বলা চলে। তাই সে ভয়ানক একটা উত্তেজনা অনুভব করছে নিজে নিজে। হুম আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে, দুধ দাঁড়িয়ে মানে কি, তাড়াতাড়ি, যে তড়িঘড়ি করে, হ্যাঁ, দুধ দাঁড় করে, যে তাড়াতাড়ি আসা এবং ঝটপট করে একেবারে এক্সাইটমেন্ট হয়ে, এক্সাইটেড হয়ে সেখান থেকে আসা, সেরকম একটা ব্যাপার। হুম দুধ দাঁড় করে বা তাড়াতাড়ি করে সে নিচে নেমে এসে ছোট মাসিকেই বলে বসে, ছোট মাসি, একটা গল্প লিখেছি। সে ছোট মাসিকে এটা বলে। ছোট মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বছর আষ্টেকের বড় হলেও সমবয়সী। কাজেই মামার বাড়ি এলে সবকিছুই ছোট মাসির কাছে। তো এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে। তো এই যে তার মামার বাড়ির চিরকালের এক বন্ধু, সেটা হলো তপনের ছোট মাসি। ছোট মাসির বয়স আহ তপনের থেকে 8 বছরের বড়, ঠিক আছে? তবুও যে একটা বাচ্চা ছেলে, তার আহ, উম, থেকেও 8 বছরের বড় একটা মেয়ে, তো বয়সের একটা হিউজ ডিফারেন্স থাকছে। তো তার ফলে কি হয়ে থাকে সাধারণত, বড়রা অনেক ক্ষেত্রে হয়ে থাকে যে বড়রা ছোটদের সাথে সেরকম মিশতে চায় না, সে তার মতো থাকতে চায়, বাচ্চাদেরকে ততটা পাত্তা দেয় না, বা বলা চলে বাচ্চাদের সঙ্গে মিশতে পারে না, মিশতে ভালো লাগে না, এরকম অনেকে হয়ে থাকে। তো এখানে গল্পে তপনের ছোট মাসি, সে তপনের থেকে 8 বছরের বড় হলেও তপনের যেন সমবয়সী। হ্যাঁ, তার সঙ্গে সেভাবেই সে মেশে, বন্ধুর মতোই মেশে। সেজন্যই ছোট মাসি তার, মানে ছোট মাসি তপনের চিরকালের বন্ধু। হুম কাজেই এই মামার বাড়ি এলে সবকিছুই তার ছোট মাসি, যে যা কিছুই হয় গিয়ে ছোট মাসিকে বলে। হুম যেটা দরকার সেটা ছোট মাসির কাছে যায়। হ্যাঁ, আবদার হলেও ছোট মাসির কাছে যায়, আবদার পূরণ করে ছোট মাসি। তো সেজন্যই ছোট মাসিই তার একমাত্র বন্ধু এবং কাছের, সেই মামা বাড়ির। তো তাই জন্য তার এই একটা ভয়ানক আনন্দের খবর, যে সে একটা গল্প লিখে ফেলেছে একটানা বসে। হুম, এবং আহ সে নিজেকে লেখক অনুভব করছে, যে আমি লেখক হয়ে গেছি, আমি একটা গল্প লিখে ফেলেছি, এই যে একটা ভয়ানক আনন্দের খবর, সেটা সেজন্যই সে সবার আগে ছোট মাসিকে গিয়ে দিয়ে বসে। সর্বাগ্রে মানে কি, সবার আগে, সর্ব আর অগ্র। হুম, অগ্র মানে কি, আগে, সর্বাগ্রে, তো সবার আগে ছোট মাসিকে তাই সবার আগে গিয়ে সেই ভয়ানক আনন্দের খবরটা দিয়ে ফেলে। তারপর তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরব্বি মুরব্বি হয়ে গেছে। তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়েই বেশ পিঠ চাপড়ানো সুরে বলে, উমা, এ তো বেশ লিখেছিস রে, কোনোখান থেকে টুকলি ভাই করিসনি তো? হুম তো ছোট মাসি তার একটু আহ, মশকরা করলো আর কি তার সঙ্গে। তো যাই হোক, তপনের মতে যে বিয়ে হয়ে গিয়ে ছোট মাসি যেন একটু মুরব্বি মুরব্বি হয়ে গেছে। মুরব্বি মানে কি, মুরব্বি কাদের বলা হয়? না, বাড়ির যারা প্রধান হয়ে থাকেন, যে বয়স্ক, বয়োজ্যেষ্ঠ, সেই বাড়ির প্রধান বা সেই বয়োজ্যেষ্ঠ মানুষদেরকেই আহ মুরুব্বি বলা হয়ে থাকে। যাদেরকে ছোটরা মান্য করে থাকে, তাদেরকে
শ্রদ্ধা করেন, এরকম। তো সেই মুরব্বিই বলা হচ্ছে ছোট মাসিকে, যে বিয়ে করে যেন একটু বড় হয়ে গেছে, যে মুরব্বি হয়ে গেছে যেন, হ্যাঁ, যে এতদিন সে তপনের সঙ্গে বন্ধুর মতো মিশতো ঠিকই, এখনো বন্ধুর মতোই মেশে, তবে যেন একটু মানে একটু বড় হয়ে গেছে এরকম মনে হচ্ছে। যে মানে আগে যেমন দেখলে মনে হবে যে সিরিয়াসনেস নেই, এখন তার মধ্যে সিরিয়াসনেস এসে গেছে, এরকম একটা ভাব আর কি। তাই গল্পটা সবটা না পড়েই, তো এটা কেন মনে হচ্ছে যে ছোট মাসি বিয়ের পরে একটু মুরুব্বি মুরুব্বি হয়ে গেছে, তাই জন্যই গল্পটা সব না পড়ে একটু চোখ বুলিয়েই বেশ পিঠ চাপড়ানো সুরে বলে যে পুরো গল্পটা পড়ার আর তার ধৈর্য নেই, যেহেতু মুরব্বি হয়ে গেছে, অর্থাৎ বড় হয়ে গেছে বাড়ির প্রধানের মতো। হুম, বড়দের দলে যেন নাম লিখিয়েছে ছোট মাসি। তো সেই জন্য গল্পটা পুরোটা না পড়েই, একটু পড়েই যেন সবটা পড়ে ফেলেছে, এরকম একটা ভাব। তো চোখ বুলিয়েই, সেই গল্পটিকে চোখ বুলিয়েই বেশ পিঠ চাপড়ানোর সুরে তপনকে বলে যে, ও মা, এ তো বেশ লিখেছিস রে। ধ্যাৎ, যে বাহ, খুব ভালো লিখেছিস তো, এটাই মেন হয় আর কি। কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো? যে এবার তার সঙ্গে একটু মশকরা করলো, যে কোনোখান থেকে দেখে দেখে টুকিসনি তো? হুম, মানে কারো গল্প কপি করিসনি তো, এরকম একটা ব্যাপার। আহ ছোট মাসি, ভালো হবে না বলছি। তো সেটা তখন বুঝতেই পেরেছে যে ছোট মাসি তার সঙ্গে মশকরাই করছে, মজা করছে। তাই সেও ছেলে মানুষের মতোই বলল যে ভালো হবে না বলছি, হ্যাঁ, যে আহ, আহ, কি বলবো, মানে মিছে রাগ দেখিয়ে, মিছে অভিমান দেখিয়ে আর কি বলা। এও সত্যিকারের বলছে না মন থেকে, মাসিও বলেনি মন থেকে, এরকম। তারপর, আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞেস করছি বই তো নয়, রোষ তোর মেসোমশাইকে দেখায়, যে খেপেছিস কেন, এরকম একটা শব্দ। যে যখন ও বলছে আহ, মানে মিছে রাগ দেখিয়ে যখন বলছে আহ ছোট মাসি, ভালো হবে না বলছি, এরকম যখন বলছে, তখন ছোট মাসি বলছে, আরে বাবা, খেপেছিস কেন, বারে বাবা রাগ করছিস কেন, হ্যাঁ, এরকমটা বলছে। জিজ্ঞেস করছি বই তো নয়, যে কেবল এমনি তো এমনি জিজ্ঞেস করছি আর কি। রোষ তোর মেসোমশাইকে দেখাই, অর্থাৎ যে দাঁড়া, বা বস, আমি তোর মেসোমশাইকে দেখিয়ে আসি, বা দাঁড়া তোর মেসোমশাইকে দেখাই। হুম, কিন্তু গেলেন তো গেলেনই, যে যে সেই যে গেল মেসোমশাইয়ের কাছে গল্পটা নিয়ে, আহ এখনো আসছে না। হুম, অর্থাৎ আহ দেখো কেন বলছে সেটা পরের লাইনে দেখো, বুঝতে পারবে। কোথায় গল্পের সেই আট ষাট ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, যার জন্য হাঁ করে আছে তপন, মামা বাড়ি থেকে বাড়িতে চলে এসেও। অর্থাৎ এই যে মাসি মেশোর কাছে গল্প নিয়ে গেছে, সেটার জন্য যে কিন্তু গেলেন তো গেলেনই, এটা আহ মাসির কথা আসলে তপন বলছে না। সে বলছে যে মেসোমশাই তো গল্পটা নিয়ে গেছে ছাপার জন্য, ছাপানোর জন্য। তো সে কই, এখনো ছাপানো কেন হচ্ছে না? সেই তো সেই গেল তো গেল, এখনো কোনো ছাপার খবর পাচ্ছি না। সেই জন্য বললো, অর্থাৎ এতক্ষণ সে এগুলো মনে করলো, বা লেখিকা তার আগের কিছু দৃশ্য বলছেন, হুম, বা আগে ঘটে যাওয়ার কথা তিনি বলছেন, যে ফ্ল্যাশব্যাক আর কি। অর্থাৎ আগেই আমরা দেখি গল্পের শুরুতে যে সে একটা গল্প লিখে ফেলেছে, ছোট মাসি তার মেসোমশাইয়ের কাছে নিয়ে গেছে, বাড়ির বড়রা সেটা নিয়ে আলোচনা করছে, তাই তো। এবং পরে সেই গল্পটা কিভাবে লিখেছে, ফ্ল্যাশব্যাকে পরে সেই গল্পটা বলা হচ্ছে। উম, তো সেই জন্য শেষে এটাই বললো তপন, যে গেলেন তো গেলেনই, যে সেই গেল, তো এখনো কোনো খবর পাচ্ছি না। সেই অর্থে বলা। কোথায় গল্পের সেই আঁটসাঁট ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, যে অনেকদিন তো হয়ে গেল, হ্যাঁ, কোথায় সেই আঁটসাঁট ছাপা অক্ষরের গাঁথা চেহারা। অর্থাৎ আঁটসাঁট আহ, ছাপার অক্ষর বলা হচ্ছে, তার কারণ দেখো, বইয়ের যে সমস্ত একটা, এটা তো ছাপা, তাই না?
যে প্রিন্টার থেকে এটা ছেপে বার হয়েছে, তাই তো? এই অক্ষরগুলো। তো আমরা যখন হাতে লিখি একটা লাইন, এবং হাতের লেখা আর বইয়ের ছাপার অক্ষরের লেখা দুটো তো আকাশ পাতাল ফারাক, তাই না? হাতের লেখা তো কাঁচা হাতে, আহ, খারাপ হাতের লেখাও হয়ে থাকে, হ্যাঁ? কিন্তু বইয়ের যে অক্ষরে ছাপা হয় বা ছাপানোর যে আঁটসাঁট একটা অক্ষর, যে একদম সুন্দর, আগাগোড়া একই রকম, হুম, কোনো খারাপ নেই, একটা আঁটো একটা ছাপার অক্ষরে তৈরি হয় আর কি বই। তো এখানে আহ তপনের সেই গল্প ছাপানোর কথা সে বলছে আর কি, যে কোথায় গল্পে সেই আঁটো ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, যে আহ তপন অধীর আগ্রহে আছে, সেই তার এরকম আঁটো একটা ছাপার অক্ষরে তার গল্পটাকে চোখে দেখার জন্য, হ্যাঁ, যার জন্যে হাঁ করে আছে তপন, যে তপন অধীর আগ্রহে রয়েছে যে কবে তার গল্প ছাপানো হবে, এরকম ছাপার অক্ষরে তার গল্পটাকে সে দেখতে পাবে, সেটার জন্য সে খুব এক্সাইটেডও আছে এবং খুব অপেক্ষা করে আছে, হ্যাঁ। তারপর মামা বাড়ি থেকে বাড়িতে চলে এসেও, যে ছুটি শেষ হয়ে গিয়ে মামা বাড়ি থেকে বাড়িতে চলে আসা হয়ে গেল, এখনো তার গল্প ছাপা হয়নি, তাই বলছে যে মামা বাড়ি থেকে বাড়িতে চলে এসেও এখনো আমি পাচ্ছি না, এরকম একটা ভাব। হুম, তারপর তারপর এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী, আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে, হ্যাঁ, এরকম করে বাড়ির বড়রা তপনের সঙ্গে একটু ঠাট্টা করছে, ঠাট্টা মানে কি, মানে মজা করছে। হুম, তো এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। কারণ একটা ছোট বাচ্চা, সে গল্প লিখে ফেলেছে, গল্পটা আবার তার মেসো নিয়ে গেছে ছাপানোর জন্য, হ্যাঁ, তো এটা তো চারটিখানি কথা নয়, তাই না? তো সেজন্যই বাড়িতে তপনের তাই সবাই, কেউ কবি বলে ডাকছে, কেউ সাহিত্যিক বলে ডাকছে, কেউ কথাশিল্পী বলে ডাকছে। কথাশিল্পী হচ্ছে ঔপন্যাসিক, হ্যাঁ, সাহিত্যিক, কবি, এরকম এসব বলে বাড়িতে সবাই ডাকছে তাকে। আর কি হচ্ছে, উঠতে বসতে সকলে ঠাট্টা করছে তার সঙ্গে, অর্থাৎ সকলে মজা করছে তার সঙ্গে, যে তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে, যে ভালো ভালো এগিয়ে যা, ভালো জায়গায় পৌঁছাতে পারবি, এরকম। তবু এসব ঠাট্টা তামাশার মধ্যেই তখন আরো দু তিনটে গল্প লিখে ফেলেছে, যে সবাই ঠাট্টা তামাশা করছে বটে, সবাই উম, তপন তপনের সঙ্গে মশকরা করছে, মজা করছে, ঠাট্টা করছে, তবুও সেই ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরো দু তিনটে গল্প লিখে ফেলেছে। তারপর ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবুও লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। দেখবে, একটা নতুন কিছু ভালো লাগলে সেই জিনিসটা নিয়েই কাজ করতে বেশ ভালো লাগে, তাই না? যে সবকিছু থাক, পড়ে থাক, আমি শুধু এই কাজটাই করি, এরকমটা মনে হয় না? বা এই যে ছবি আঁকা নিয়ে তোমাদেরকে উদাহরণ দিচ্ছিলাম, যেমন মনে করো যে তুমি ছবি আঁকছো, হুম, তোমার আরো ছবি আঁকায় পেয়েছে, তোমার ইচ্ছে করছে যে আরো ভালো ভালো ছবি আঁকি, একটা ছবি তোমাদের মানে ছাপানো হবে, ভালো জায়গায় পত্রিকাতে দেওয়া হবে, তো তখন তোমাদের কি মনে হবে, যে আরো কয়েকটা ভালো ভালো ছবি আঁকি। তো সেরকম তোমরাও যদি এরকম গল্প টল্প লিখতে, একটা গল্প লেখার পরে সবাই বাহবা দিচ্ছে, হুম, সেটা পত্রিকাতে নিয়ে গেছে ছাপানোর জন্য, তো তখন কি মনে হবে, যে আরো ভালো কিছু গল্প লেখার চেষ্টা করি, তো তখন কি আরো চেষ্টা করবে। তো সেই রকম হাল তপনের হয়েছে, যে তপনের একটা গল্প পত্রিকায় ছাপানোর জন্য নিয়ে যাওয়া হয়েছে, হুম, তো সেজন্য তার আরো লিখতে ইচ্ছে করছে, যে আমি আরো ভালো করে লিখবো, হুম, তো তার ছুটি শেষ হয়ে এসেছে স্কুলের, তার হোম টাস্ক পড়ে আছে, সেগুলো হয়নি, কমপ্লিট হয়নি, তবুও সে সেই গল্পই লিখে চলেছে কেবল, হুম, লুকিয়ে লুকিয়ে লিখছে, যাতে বাড়ির বড়রা দেখলে বকা দেয়, যে হ্যাঁ হোম টাস্ক হয়নি এখনো, হোম টাস্ক না লিখে, হোম টাস্ক না করে তুমি গল্প লিখছো শুধু, হুম, সেই জন্য সে লুকিয়ে লুকিয়ে লিখছে বকা খাওয়ার ভয়ে, হুম।
যেন নেশায় পেয়েছে তার। হুম, তারপর তারপর ছুটি ফুরোলে রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশাছাড়া হয়ে গেছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে। এমন সময় ঘটল সেই ঘটনা। তো তারপর আহ ছুটি শেষ হয়ে গেল তার স্কুলে, রীতিমতো পড়া শুরু হয়েছে। যে আগে যেরকম রুটিনে চলতো সেরকম রুটিন আবার শুরু হয়ে গেছে। পড়া, পড়তে বসা, পড়তে যাওয়া, স্কুলে যাওয়া, এই সমস্ত রুটিন অনুযায়ী সে চলছে। তো তাই সে প্রথম যে গল্পটি লিখেছিল, যেটা মেসো নিয়ে গেছিলেন পত্রিকাতে দেবেন বলে, তো সেই গল্পটি সম্পর্কে তপন একেবারে আশা ছেড়ে দিয়েছে প্রায়। আশা ছাড়া হয়ে আহ আশা ছাড়া হয়ে গেছে যে ও আর পত্রিকাতে বেরোবে না। আহ আশা ছেড়ে দিয়েছে তিনি। তাই বিষণ্ণ মন নিয়ে বসে আছে যে বললো, আমার এই গল্পটা আর পত্রিকাতে ছাপা হলো না। একটা মন খারাপই তার কাজ করছে। তাই সেই বিষণ্ণ মন নিয়ে, অর্থাৎ সেই মন ভার নিয়ে বসে আছে। এমন সময় ঘটলো সেই ঘটনা। কোন ঘটনা? দেখা যাক। যে ছোট মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা। যে সেই সময় কি হলো, ছোট মাসি আর তার মেসো বেড়াতে এলো তাদের এখানে, এবং হাতে এক এক সংখ্যা সন্ধ্যা তারা। যে সন্ধ্যা তারার পত্রিকার একটা পেজ আর কি তার হাতে। কেন? হেতু? সন্ধ্যা তারা নিয়ে কেন? বুকের রক্ত ছলকে ওঠে তপনের। হ্যাঁ? যে তখন যখন দেখছে যে তার হাতে সন্ধ্যা তারা পত্রিকা, পত্রিকার এক সংখ্যা, তো তখন তার মনে অনেক প্রশ্ন জাগছে যে কেন সন্ধ্যা তারার পত্রিকা নিয়ে ঘুরছে কেন? হেতু অর্থাৎ কারণ, সন্ধ্যা তারা নিয়ে কেন? হুম তাই তার সে প্রথম গল্পের কথা মনে পড়লো যে তাহলে কি তাই? সেজন্য সেটা ভেবে তপনের বুকের রক্ত একেবারে ছলকে ওঠে। হুম আনন্দে, বা বলা যায় একটা আবেগে। হুম তারপর তবে কি আহ সত্যিই তাই? সত্যিই তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ? হ্যাঁ, যে তপন যেটা ভাবছে যে তাহলে তার গল্পই প্রকাশ হয়েছে। হ্যাঁ, তো সত্যি কি তাই? সত্যি তার গল্প প্রকাশিত হয়েছে? সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ? সবচেয়ে সুখের দিন কেন বলা হচ্ছে? একটা একটা ছোট বাচ্চার একটা লেখা গল্প, হ্যাঁ, তার পরিশ্রম দিয়ে তার মাথা থেকে খুঁড়ে খুঁড়ে বার করা, তার সেই অভিজ্ঞতা, তার অনুভূতি আহ নিয়ে আহ লিখেছে গল্পটিতে। এবং সেই গল্পটি বড়দের, মানে লেখকরা, ভালো ভালো লেখকরা যে পত্রিকাতে গল্প লেখেন, যে পত্রিকাতে ভালো ভালো লেখকদের গল্প বের হয়, সেই পত্রিকায় কিনা তপনের গল্প বেরোবে। হ্যাঁ, এটা তো সত্যি চারটিখানি কথা নয়, তাই না? তো সেজন্যই এবার যদি সত্যিই তপনের আহ গল্প সেই পত্রিকায় প্রকাশিত হয়ে থাকে, তাহলে এটা তো তপনের কাছে বিশাল বড় একটা ব্যাপার, তাই না? তার জীবনের সবচেয়ে সুখের দিন হবে তাহলে আজ, যে যদি সে দেখতে পায় সন্ধ্যাতারা পত্রিকায় তার গল্প প্রকাশিত হয়েছে, তাই না? কিন্তু তা কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে? হ্যাঁ, যে অবিশ্বাস্য, সে যেন বিশ্বাস করে উঠতে পারছে না যে সত্যি আহ, সেটা কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প, যে লেখার, যেটা সে সেই নিস্তব্ধ নিশ্চল দুপুরবেলা একটানা বসে ঝাট করে তার স্কুল ভর্তির যে অভিজ্ঞতা লিখেছে, তার অনুভূতির কথা লিখেছে, তার কাঁচা হাতের লেখায়, তার হোম টাস্কের খাতায়, সেই গল্প কিনা সন্ধ্যাতারা পত্রিকায় ছাপার অক্ষরে, আহ আঁটো-সাঁটো ছাপার অক্ষরে তার গল্প হাজার হাজার ছেলের হাতে হাতে ঘুরবে। হ্যাঁ, এটা একেবারে অবিশ্বাস্যই। পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। হুম যে এতটাই সে এক্সাইটেড হয়ে গেছে, এতটাই তার তার আশা, হুম সে আশা করে আছে
সেটাই বলছে যে যেন একেবারে অলৌকিক ঘটনা ঘটে যাবে তাহলে। হ্যাঁ, তার কাছে সেই সন্ধ্যাতারা পত্রিকায় তার কাঁচা হাতের সেই তার অভিজ্ঞতা সম্পন্ন সেই যে লেখাটা, টুকরো গল্প, সেটা যদি সেই পত্রিকাতে বেরোয়, সেটা তপনের কাছে অলৌকিক ঘটনার সমান। হ্যাঁ, তা ঘটেছে, সত্যিই ঘটেছে। সূচিপত্রেও নাম রয়েছে। প্রথম দিন গল্প, শ্রী তপন কুমার রায়। তার আশা পূরণ হচ্ছে, হ্যাঁ, তার স্বপ্ন পূরণ হচ্ছে এক প্রকার। যে সেই অলৌকিক ঘটনাও ঘটে মানে কি, সত্যিই সেই অলৌকিক ঘটনা ঘটে গেছে, ঘটেছে। সেই সন্ধ্যাতারার এক সংখ্যার পত্রিকা, সেই পত্রিকার শুরুতে সূচিপত্র থাকে যে এই এই গল্প এত এত পৃষ্ঠায়, তো সেই সূচিপত্রে তার নামও রয়েছে। হুম, প্রথম দিন, তার গল্পের নামকরণ করেছেন প্রথম দিন বলে তার ছোট মেশো। হুম, এবং লেখা আছে আহ শ্রী তপন কুমার রায়, তার নাম লেখা আছে। হুম, তো আজকে এটুকু থাক। তো আজকে আমরা লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পটি বিস্তারিতভাবে আমরা পড়ছিলাম। তো এখনো গল্পের কিছু অংশ বাকি রয়ে গেছে। তো আবার পরের ক্লাসে এই গল্পের পরবর্তী বিস্তারিত অংশ নিয়ে আবার আমি ফিরবো। কেমন? তো ভালো থেকো সবাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।